মিসেস আঞ্জুমান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চিল্লিয়ে আর্তনাদ করতে থাকেন। আল্লাহ, শাহেদ ভাইজান মায়াডারে ভরসা করে আমার হাতে দিল। কি হয়েছে? কিছু হইলে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ। মৌনতা মোহনা মায়ের গলার স্বর শুনে রুম থেকে বেরিয়ে আসে। নির্জন ফোনে কথা বলছিল রোহির সাথে। চেঁচামেচি শুনে বলল, রোহি, ওয়েট, আমি আসছি, এসে কল ব্যাক করব। তিন ভাই বোন রুম থেকে বের হয়ে দেখে আঞ্জুমান ছাদের দিকে যাচ্ছেন। মায়ের মুখ বিমর্ষ। ভাইয়ের কিছু হলো না তো? ওরা ছুটে পিছু পিছু আঞ্জুমান দরজার সামনে থেকে বলতে থাকেন, ও আব্বা, আব্বা, কি হয়েছে ওর? মায়ের গলা করুণ। তিনি রুমে এসে দৌড়ে বিছানায় আসেন তিতলির কাছে। পেছন পেছন মৌনতা মোহনা নির্জন এসেও ঢোকে। নিঝুম হতভাগ, বাক রুদ্ধ। মা এদেরও নিয়ে এসেছে? এলাকা আসেনি এতেই সবুর। ভাইয়া, কি হয়েছে তোমার? মোহনা উৎকণ্ঠিত। নিঝুম থমথমে গলায় বলল, আমার কিচ্ছু হয়নি। তিতলি অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? তাই মাকে ডেকেছি। আর দেখ, তোদেরকেও নিয়ে আসলো। নির্জন নিঝুমের দিকে তাকায়, পরখ করে দেখে প্রশ্ন করে, কিন্তু তিতলি এই রুমে কেন? আর অজ্ঞানী হলো কেন? আর বলিস না, মা ওকে দিয়ে আমার রুমে খাবার পাঠিয়েছিল। আমি ফ্রেশ হতে বাথরুমে গেছি, এসে দেখি বারান্দায় ভিজছে। ডাকলাম আর ও তাকালো আমার দিকে, কাঁপছিল, কেমন যেন করছিল, তারপর লুটিয়ে পড়ে ফ্লোরে। নিঝুম থেমে যায়, অস্থির চোখে এদিক ওদিক তাকায়। তিতলি যে জড়িয়ে ধরেছে এটা বলতে সংকোচ বোধ হচ্ছে। কণ্ঠ স্বাভাবিক করে বলল, ধরে নিয়ে আসলাম আর মাকে কল দিলাম। নির্জনের চোখ সরু, কপাল কুঁচকে রেখেছে। নিঝুম কিছু একটা বলেনি মনে হচ্ছে। আঞ্জুমান কাঁদো কাঁদো হয়ে বলেন, ও আব্বা, মেয়েটা বাঁচবো? কি বলো আম্মু? পানি ছিটে দিয়ে উঠে যাবে। আঞ্জুমান মোহনার দিকে তাকিয়ে কড়া স্বরে বলেন। মোহনা, পানি দে ওর মুখে। নিঝুম চশমা ঠিক করতে করতে বলল, না, লাগবে না, ভয় পেয়ে এমন হয়েছে। এখন জাগালে ভয় পাবে। থাক, এমনিতে উঠবে। তুই নিশ্চিত হয়ে কেমনে বলছিস? নিঝুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে। মা রাত বাড়ছে, ভেজাল করো না। আঞ্জুমান নিঝুমের সাথে না পেরে বাকি ছেলেমেয়েদের বকেন। হাঁদারামের দল, তোরা কেন আসছস? যাত্রা হইতেছে এখানে, যা রুমে যা। তিনজনই বেরিয়ে যায়। নির্জন ঠান্ডা মাথায় বেরিয়ে গেলেও দুই মেয়ে ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে যায়। এখন কি করব? মিসেস আঞ্জুমানের অভিমানী স্বর। মায়ের বাচ্চামি দেখে নিঝুম হাসল, তারপর বলল, তুমি যা চাও আম্মু। তিতলিরে জাগিয়ে দেয়। নিঝুম গ্লাস থেকে পানি ছিটিয়ে দেয় তিতলির চোখে মুখে, কিন্তু তিতলির সাড়া নেই। আঞ্জুমান আঁচল দিয়ে মুখ চেপে কাঁদতে থাকে। নিঝুমের এই ব্যাপারটা ভালো লাগে না। মা সবসময় ছোটোখাটো ব্যাপারেও কাঁদবে, ফ্যাস ফ্যাস করবে। নিঝুম আবার পানি ছিটায়। তিতলি চোখ খোলে, কয়েক সেকেন্ড সময় লাগে অবস্থা বুঝতে। আঞ্জুমানকে দেখে দ্রুত উঠে বসে। আঞ্জুমানের ঠোঁটে ফুটে হাসি। নিঝুম গ্লাসটা রেখে মাকে বলল, এবার ও রুমে নিয়ে ওর জামাকাপড় চেঞ্জ করে দাও, ঠান্ডা লেগে জ্বর উঠবে। কেমন আছে এখন তিতলি? কি দেখে ভয় পেয়েছিলে? কিছু দেখেছিলে গাছে? তিতলি আতঙ্কিত ছিল কি বলবে, কিন্তু নিঝুমই ক্লু দিয়ে দিল। আমতা আমতা করে সে বলল, বড় গাছটায় কালো কি যেন ছিল। নিঝুম বিছানা থেকে উঠে সোফা এসে এরপর বলে, তিতলি, সেসব কিচ্ছু নেই এখানে, এটা তোমার মনের ভুল। যাও রুমে যাও। তিতলি বিছানা থেকে নামতে গেলে আঞ্জুমান নির্বিকার হয়ে বলল, আব্বা, মেয়েটা একা ঘরে ভয় পাবো তো? এমনিই ভয় পাইছে, আবার একা পাঠাইতে চাইছো? আর মেয়েটা দুর্বল, যাবে কেমনে? হাঁটতে পারবো না। হাঁটতে গিয়ে আবারও সেন্সলেস হয়ে গেলে? থাকুক এখানে। তিতলি প্রতিবাদ করে বলে, না আন্টি, ভয় পাবো না। তুই চুপ থাক মেয়ে, ভীতু মেয়ে, আবার কথা বলে। আর আন্টি কি? তিতলি অপরাধী স্বরে বলে। সরি ফুপি আম্মু। নিঝুম চিন্তিত হয়, কিছু ভাবে। অপশন তার কাছে দুটো, তিতলিকে কোলে করে নিচে নিয়ে যাওয়া, নয়তো এখানে থাকতে দেয়া, নয়তো মা ঘ্যান ঘ্যান করতেই থাকবে। নিঝুম একটা বই নেয় হাতে, এরপর শান্তভাবে বলে, আচ্ছা আম্মু, তুমিও এখানে তিতলির সঙ্গে থাকো। তুই কই থাকবি? বই পড়ে রাত কাটিয়ে দেবো। আঞ্জুমান নিচে গিয়ে আলতাপ চৌধুরীকে বলে তিতলির কাপড় নিয়ে আসেন। তিতলিকে কাপড় দিয়ে তিনি শুয়ে পড়েন।
অন্যের মেয়ে তো, তাই বড্ড ভয় হয় কোনো ক্ষতি না হয়ে যায়। তিতলি একবার ব্যালকনিতে তাকায়, লাইট জ্বলছে। ওয়াশরুমে এসে নিঝুমের ব্যবহৃত তোয়ালে নিতে বেশ খানিকক্ষণ মেরে দাঁড়িয়ে থাকে। এরপর ফ্রেশ হয়ে রুমে আসে। ভাবে রুমে থাকাটা কি ঠিক হচ্ছে? যতই আঞ্জুমান ফুপি থাকুক, নিঝুম বিরক্ত হচ্ছে না? আবার লোভ হচ্ছে নিঝুমের রুমে থাকার। তিতলি কম্বল গায়ে দিয়ে আঞ্জুমানের পাশে শুয়ে পড়ে। বাইরে ঝুম বৃষ্টি, তাই ঠান্ডা পড়ছে খুব। নিঝুম যে বিছানায় ঘুমায়, যে বালিশে ঘুমায়, সে বিছানায় আর বালিশে এখন তিতলি। ভাবতেই তিতলির বা পাজরে কাঁপনের ঢেউ উথলে উথলে উঠছে। সবকিছুতে নিঝুমের ছোঁয়া আছে। পরম আবেশে চোখ বন্ধ করে। সারা রাত নিঝুম না ঘুমাক, বিরক্ত হোক, পারলে চুলোয় যাক, তিতলির কিচ্ছু যায় আসে না। আজ আর এই বিছানা থেকে উঠছে না। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। রাত তখন 3টে কি 4টে। নিঝুমের ঘুম পায় খুব। কারেন্টও আসে তখন, কিন্তু বৃষ্টি কমেনি, বরং বেড়েছে। বল সোফায় ঘুমানোর সুবিধাও নেই। তিতলির রুমটা তো খালি। নিঝুম তিতলির রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, পর্দা সরিয়ে রুমে আসে। রুমে আলো জ্বলছে, এতে মা আর তিতলির ঘুমের ব্যাঘাত ঘটবে। নিঝুম অনেকটা জোরে হেঁটে লাইটের সুইচের কাছে যায় এবং বন্ধ করে দেয়, সাথে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। রুম থেকে বেরোবার কোলে ইচ্ছে হয় একবার বিছানায় তাকাতে, কিন্তু ঘুমন্ত পর নারীকে দেখার স্বভাব তার ধাঁচে নেই, তাই আর দাঁড়ায় না। ছাদ থেকে নেমে চলে আসে তিতলির রুমে। ফজরে ঘুম ভাঙে তিতলির। আঞ্জুমানের সাথে নামাজ পড়ে। বেলকনিতে এসে দেখে নিঝুম নেই। বাইরে এসেও দেখে নিঝুম নেই। চিন্তিত মুখ নিয়ে নিজ রুমে এসে চমকে যায়। নিঝুম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিতলি নিঝুমের পাশে রাখা চশমাটা সাবধানে হাতে নেয়। এরপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখে পড়ে। নিঝুমের মতো ভঙ্গি করে দাঁড়ায়। হুবহু নিঝুমের কথা বলার ভঙ্গিতে আয়ত্ত নিয়ে বলে, তিতলি, এটা করবে না, এটা ভালো না, ওটা ভালো না, বড়দের বই একদম পড়বে না। নিঝুমের ঘুম ভেঙে যায়। বিছানায় হাতড়ে খোঁজে চশমা। ঝাপসা চোখে তাকিয়ে দেখে তিতলি তার চশমা পরে তার মতো করে কথা বলছে। নিঝুম কিঞ্চিত ভ্রু বাঁকায়। এরপর হেসে ফেলল। তিতলি আয়নায় দেখে নিঝুম তাকিয়ে আছে, চোখ খিচে জিভ কাটে। চশমা চেয়ারের উপর রেখে এক দৌড়ে নিচতলায়। নিঝুম তিতলি লাক্কাতুরা চা বাগানে যাবে শুনে বাড়ির সবাই অবাক হলেও আঞ্জুমান যেন খুশি হন। নির্জন তো রীতিমতো গোয়েন্দা মিশনেই নেমেছে। তিতলি যখন নীল শাড়ি পরে নিচে নামলো, সবাই ভূত দেখার মতো চমকে তাকায়। খোঁপায় গাজরা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, হাতে চুড়ি। ঘুরতে যাচ্ছে নাকি বিয়েতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সবাই টিপে টিপে হাসছে। দেখেও তিতলির কোনো ভ্রুক্ষেপ নেই। যার আকর্ষণ পাওয়ার জন্য এত কিছু, সে আকর্ষিত হলেই চলো। নিঝুম বাড়ির গেটের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তিতলি গাড়ি দেখে চুপসে যায়। নিঝুমের পাশে বসতে পারবে না, পেছনের সিটে বসতে হবে ভেবে তিতলি নিঝুমকে বলে, কার আমার ভালো লাগে না, প্লিজ যাব না কার দিয়ে। নিচের গাড়িতেই সুবিধা তিতলি। তিতলি কোপনে ঢোক গিলল। এরপর নাছর বান্দা হয়ে বলল, প্লিজ প্লিজ। নিঝুমের কাছাকাছি বসার জন্য তিতলি একরকম জোর করে গাড়ি নিতে দেয়নি। নিঝুম মনে মনে বিরক্ত হলো, প্রকাশ করলো না। মেয়ে মানুষ এত তেরা হয়? তিতলির জন্যই আজ বের হওয়া। তাহলে সে যা চায় তা হলে ভালো বই কি মন্দ হবে না। দুজন হাঁটতে থাকে। 5 মিনিট হাঁটার পর নিঝুম প্রশ্ন করে। হেঁটে যাওয়ার প্ল্যান নাকি? তিতলির চোখ ছোট ছোট করে তাকায়, বলে, এটুকু দূরে? নিঝুম হাত ঘড়িতে সময় দেখে, এরপর বলল, সিএনজি দিয়ে গেলে 30 থেকে 40 মিনিট। তিতলি প্রফুল্লতার সাথে বলল, আমরা রিক্সা দিয়ে যাই। রিক্সা যায় না। তিতলি মন খারাপের ভান করে বলল। কি আর করার, সিএনজি নেন তাহলে। নিঝুম দূরে তাকিয়ে চোখের চশমা ঠিক করতে করতে বলল, আর একটু হাঁটো, সিএনজি বাবা অনেক। আপনি আগে আগে হাঁটুন, আমি পিছনে পিছনে আসছি। আচ্ছা আসো। নিঝুম বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। পেছন পেছন তিতলি শাড়ির কুচিতে ধরে অগ্রসর হচ্ছে আর নিঝুমের হাঁটা দেখছে। তিতলির তো নিঝুমের হাঁটাকেও অস্পরি মনে হচ্ছে। তিতলি নিজে নিজে বিড়বিড় করে। আচ্ছা, ছেলেদের হাঁটা অপর্ষি হয়? নিঝুম কিছুটা পথ গিয়ে দাঁড়ায়। তিতলি তখনও অনেকটা দূরে, রাস্তা প্রায় খালি। তিতলি কাছে আসতেই নিঝুম বলল, দাঁড়াও এখানে, আমি গাড়ি নিয়ে আসছি।
তিতলি এপাশ ওপাশ মাথা ঝাঁকায়। নিঝুম আরেকটু এগিয়ে একজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে। ড্রাইভারের সাথে নিঝুমের কি কথা হচ্ছে সেটা তিতলির কানে আসছে না, তবে কথা বলছে যে সেটা দেখতে পাচ্ছে। নিঝুম হাতের ইশারায় তিতলিকে ডাকে। তিতলি ইশারা পেয়ে দ্রুত এগিয়ে আসে। তিতলি আসতেই নিঝুম ড্রাইভারের পাশের সিটে বসতে বসতে বলল, পিছনে সিটে বসো, আমি আছি ড্রাইভারের পাশে। তিতলির মেজাজ চটে যায়। পাশাপাশি বসার জন্য কার অপছন্দের অজুহাত দিল, আর এখন সেটাই হচ্ছে। কেন যে ড্রাইভারের সিটের আচ্ছা, কেন যে ড্রাইভারের সিটের পাশে সিট থাকে? তিতলি তিতলির শরীর রাগে রি রি করে ওঠে, নাক ফুঁসতে থাকে। পায়ে আওয়াজ তুলে সিএনজিতে উঠে পিছনের সিটে বসে। নিঝুম ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়, জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? তিতলি জোরপূর্বক হেসে বলে, না না না, ঠিক আছি। কিছু মিনিট পর বৃষ্টি নামে। সকাল থেকে আকাশ মেঘলা। বেশ কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ড্রাইভার পর্দা বেঁধে দেয় গাড়ির দুপাশে, ফলে তিতলি বৃষ্টিতে ভেজা থেকে মুক্ত। কিন্তু সমস্যাটা বাধে ড্রাইভারের সিটে। নিঝুম আর ড্রাইভার দুজনেরই এক পা ভিজে যাচ্ছে। ড্রাইভার এমনিতেই অনেক মোটা, আবার নিঝুম একজন স্বাস্থ্যবান পুরুষ, লম্বায় অনেক বড়। দুজনের জায়গা ঠিকঠাক হচ্ছে না। তিতলি পর্দা একটু সরিয়ে উকি দেয় বৃষ্টি দেখার জন্য। আকাশ গুরুম গুরুম করে ডেকে যাচ্ছে। তখনই ড্রাইভার নিঝুমকে বলে উঠল, ভাই আপনি আপনার বইয়ের দ্বারে গিয়া বয়েন, ওই অনে তো ভিজা যাইরম দুজনে। ড্রাইভারের মুখে বউ কথাটা শুনে তিতলি চোখ বড় করে তাকায়। বুকে একরাশ ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মৃদু করে হাসে। নিঝুম পরে অস্বস্তিতে হাত চুলকানো শুরু করে। ড্রাইভার তখন বলল, আমি গাড়ি থামাইরাম, আপনি যান। নিঝুম কিছু বলতে চেয়েছিল, তার আগেই ড্রাইভার বলে ওঠেন, না ভাই, কিছু কন লাগতো না। বইয়ের লগে মন অভিমান হয় আমারও, ইতার লগে আলাদা বহন লাগবো নি। নিঝুম আর কথা বাড়ায়নি। যত কথা বাড়াবে ততবার এই লোক তিতলিকে বউ বউ করবে। আর নিঝুমের এত কথা পছন্দ না। যার সহজ অপশন আছে তার কঠিন অপশন বেছে নিয়ে সময় অপচয় করার মানে নেই। ড্রাইভার গাড়ি থামায়। নিঝুম নেমে পিছনে চলে আসে। নিঝুম পাশে বসতেই তিতলি খুশিতে আত্মহারা হয়ে ওঠে। খুশিতে কয়টা খুন করাও তার পক্ষে সম্ভব। খুশির ব্যাপারটা যেন এমনই। অনেকক্ষণ পার হয়ে গেল, কারো মুখে কথা নেই। দুজন মানুষ দুটি পর্দার মাঝে পাশাপাশি বসে। একজনের মনে অন্যজনকে নিয়ে গভীর প্রেম, অফুরন্ত ভালোবাসা। আরেকজনের মনে কি আছে জানা নেই ঠিক। দুজনেই কান পেতে বৃষ্টির আওয়াজ শুনছে। বৃষ্টির আওয়াজ কখনো শুকনো পাতার মর্মর আওয়াজের মতো, কখনো নদীর কলধ্বনির মতো। তিতলি পর্দাটা অনেকটা তুলে দিয়ে বাইরে তাকায়, আর অবাক হয় খুব। দুপাশে বড় বড় চা গাছের পাহাড়। চা গাছের উপর আকাশ থেকে পড়ছে অবিরল অবিচ্ছন্ন বৃষ্টি। কি সুন্দর! নিঝুম চোখ পড়ে তিতলির পায়ে। শাড়ি ভিজে যাচ্ছে। নিঝুম তিতলিকে ডেকে বলল, তিতলি, পর্দাটা ছেড়ে দাও। আর 10 মিনিট পর আমরা চা বাগানে গেটে পৌঁছে যাবো। তখন ভেতরে ঢুকে মন ভরে দেখো। এখন যে পর্দাটা ধরে আছো, পানিতে তোমার শাড়ি ভিজে যাচ্ছে। তিতলি পর্দা ছেড়ে পায়ের কাছে তাকায়। সত্যি ভিজে গেছে অনেকটা। সে পর্দার কাছে থেকে একটু দূরে সরে বসে। নিঝুমের হাতের বাহুর সাথে তার হাতের বাহুর সংঘর্ষ হয়। তিতলি কেঁপে ওঠে। নিঝুম দ্রুত নিজেকে গুটিয়ে নেয়, চেপে বসে। তিতলি ঘটনাটা চাপা দিতে কথা শুরু করে, আমরা কি বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরবো? বাচ্চাদের মতো কথা বলো না। শাড়ি পরে এসছো বোকার মতো, আবার বেচতে চাইছো। তিতলি জবাবে তার কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকায়। যাত্রার ৩৫ মিনিটের মাথায় ড্রাইভার বলেন, ভাই আইয়া পড়ছি। নিঝুম পর্দা তুলে দেখে এখনো ঝুম বৃষ্টি। এখন তো নামা সম্ভব নয়। সে ড্রাইভারকে প্রস্তাব দেয়, এখন নামা অসম্ভব। বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত আপনি একটু বসুন। আপনাকে 150 দেওয়ার কথা ছিল, আমি আপনাকে 400 দেবো। ড্রাইভার খুশি হয় তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। ডাবল বকশিস কে না চায়। মিনিট 10 পার হয়। নিঝুম তিতলি কেউ কোনো কথা বলছে না। ড্রাইভার নিজে কখনো কথা না বলে থাকে না। বললেন, আপনারা চুপ কইরা আইছেন কেন? আমি আর আমার বউ কোনো জাগাত গেলে খালি মতি। ড্রাইভারের মুখে হাসি। নিঝুম বেশ বিরক্ত হয়।
বিরক্ত নিয়ে বলে, আপনি ভুল বলছেন। আমরা হাজব্যান্ড, মানে জামাই বউ না। তিতলি আমার কাজিন হয়, মানে বোন হয়। ড্রাইভার কাজিন অর্থ আপন বোন ভেবে জিভ কাটে। অপরাধীর স্বরে আকুতি করে বলে, আল্লাহ ভাই মাফ কইরেন, আমি বুঝি নাই দেইখা আমার কিতার লগি যে জামা। আচ্ছা ভাই মাফ করেন। নিঝুম শান্তভাবে বলে। এইভাবে বলতে হবে না ভাই, ভুল হয়। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। কি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তিতলির খারাপ লাগছে না তো? বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি ভেজা মেঘলা দিনে নিঝুম তিতলির পাশে। এই মুহূর্তে তিতলির যে অনুভূতি হচ্ছে সেটা অনামিক অনুভূতি, যে অনুভূতির নাম নেই। 20 মিনিটের শুরুতে বৃষ্টি থামে। নিঝুম ভাড়া মিটিয়ে তিতলিকে নিয়ে গেটের সামনে আসে। চা বাগানের দায়িত্বে থাকা কর্মকর্তারা সাথে গার্ড দিতে চাইলে তিতলি নিঝুমকে অনুরোধ করে গার্ড না নিতে। নিঝুম কিছু টাকা দিয়ে গার্ড ছাড়াই ভেতরে ঢোকে। তিতলি ভেতরে ঢুকেই এদিক ওদিক ছুটতে থাকে। নিঝুম সাবধান করে। সাবধানে চলো, স্লিপ খেয়ে পড়তে পারো। ঘাসের ওপর বৃষ্টির পানি পিছলা হয়ে আছে। তিতলি নিঝুমের সাবধান বাণী মিনিট কয়েক শোনে। এরপর আবার উড়নচণ্ডীর মতো ছুটতে থাকে। কত স্বপ্ন ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগানে আসার, সেটা পূরণ হলো আজ। সে বড় বড় গাছ দেখতে পায়, ওদের মাঝে যেন প্রাণের হল্লোল। বৃষ্টির পানিতে সব গাছ সতেজ সুন্দর হয়ে উঠেছে। তিতলি শাড়ি কুচি এক হাতে ধরে এপাশ ওপাশ দৌড়াতে থাকে। অনেকটা উপরে উঠে আসে, উপর থেকে নিচে তাকায়। এত এত চা পাতার গাছ, সবুজের সমারোহ। তিতলির মনে উত্তেজনা, উল্লাস। নিঝুম ক্যামেরায় বন্দি করতে থাকে চা বাগানের সৌন্দর্য। হুট করেই ক্যামেরার পর্দায় ভেসে ওঠে তিতলি। নিঝুম ক্যামেরা সরিয়ে সচক্ষে তিতলির দিকে তাকায়। তিতলি উঁচু একটা টিলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস মাখিয়ে নিচ্ছে শরীরে। গাজরাটা খোপাও নেই, চুল খোলা, গাজরা হাতে পড়েছে। কোকড়া চুল, কোমর সমান লম্বা। তিতলির চুল দেখে মনে হচ্ছে এরা আজ অনেক খুশি। অনেক দিন পর যেন মুক্ত হলো। বাতাসে দুলছে উড়ছে। নিঝুম তিতলির পাশে গিয়ে দাঁড়ায়, কিছুটা দূরত্ব রেখে। এরপর তিতলির মুখের দিকে তাকায়। মেয়েটা ফর্সা খুব, গাল দুটো মোটা। নিঝুমের যেরকম হুট করে তিতলিকে খেয়াল হলো, তেমন হুট করেই মনে হলো তিতলি সুন্দরী। নিঝুম নিঝুম দূরের আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার চুলগুলো ভীষণ সুন্দর। তিতলি যেন চমকায় খুব। নিঝুমের মুখে নিজের চুলের প্রশংসা শুনে খুশিতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে। কত মানুষই তার রূপের চুলের প্রশংসা করেছে, এত আনন্দ কখনো হয়নি। তিতলি ঠোঁটে হাসি রেখে বলল। থ্যাঙ্কস ভাইয়া। বেশ কিছুক্ষণ নীরবতা। তারপর তিতলি বলল, আমার এক মেয়ে বন্ধুর নাম নিঝুম। নিঝুম, বকুল, শিমুল এরকম কিছু নাম ছেলে মেয়ে উভয়েরই হয়। হুম। নিঝুম তিতলির দিকে তাকিয়ে বলে। নিঝুম নামটা অপছন্দ হলে হানা বলতে পারো। তিতলি অবাক চোখে তাকায়। নিঝুম দূরে তাকিয়ে বলে, আমার পুরো নাম হচ্ছে আহনাম মোত্তাকি নিঝুম। তিতলি হাসে, মৃদু করে হাসে, বলে। নিঝুম নামটা বেশ লাগে। আরো কিছুক্ষণ নীরবতা। এরপর নিঝুম ক্যামেরায় চোখ রেখে তিতলিকে প্রশ্ন করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? তিতলি বেশ সহজভাবেই জবাব দেয়। বিয়ে করব, সংসার করব, বাচ্চা হবে, নাতি হবে, এটুকুই। তিতলির কথা শুনে নিঝুমের হিচকি ওঠে। পানি নেই বিধায় তিতলি নিঝুমের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। নিঝুম শান্ত হয়, তিতলির দিকে তাকিয়ে হাসে। তিতলি ভ্রু কুঁচকে বলে, হাসছেন কেন? অল্প বয়সী মেয়েরা আবেগী কথা নিয়ে। নিঝুম কথা বাড়াতে চাচ্ছে না, তাই বলে। না এমনি। আচ্ছা, মানে বাবা মায়ের জন্য কিছু করেনি? তিতলি উদাসীন হয়ে দূরে তাকায়। বাবার জন্যই ইচ্ছে আছে। নিঝুম আগ্রহ নিয়ে তাকায়, চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে। মা নয় কেন? তিতলি কাট কাট গলায় জবাব দেয়। মানে যে আছে বাবার দ্বিতীয় স্ত্রী। নিঝুমের মুখ ঝুড়ে বিষণ্ণতা নামে। অপরাধী কণ্ঠে বলল। সরি তিতলি। তিতলি নিঝুমের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। নিঝুমের কোনো এক ইন্দ্রিয় জানান দেয় তিতলি সৌন্দর্য, হাসি খুশি মন এবং চঞ্চল উড়ন্ত স্বভাবের পেছনে রয়েছে
এক জীবনের কষ্টের গল্প। তিতলি খুব ইচ্ছে করছে মনে মনে লুকানো ক্ষতগুলোর কথা নিঝুমকে বলতে, কিন্তু পারছে না। নিঝুম তিতলির পাশ থেকে বুঝতে পারে তিতলি যেন কিছু বলতে চাইছে তাকে, কিন্তু জড়তা কাজ করছে। নিঝুম সাবধানে বলল, কিছু কষ্ট একান্ত নিজের হলেও কারোর সঙ্গে শেয়ার করলে বুক হালকা হয়। তিতলি দীর্ঘশ্বাস ছাড়ল। আপনি জানতেন না আমার বাবা দ্বিতীয় বিয়ের কথা? বলেনি ফুপি আম্মা? তেমন কিছু শুনেছে বলে মনে হচ্ছে না। চা বাগানে হুটখাট চোখে পড়ে বাঁশের বেঞ্চি। তিতলি চেয়ে কিছুটা দূরেই ছিল বাঁশের বেঞ্চি। সে এগিয়ে আসে, বসে বেঞ্চিতে। আবহাওয়া ঠান্ডা শীতল। পাশে এসে বসে নিঝুম। তিতলি নখ খোঁচাতে খোঁচাতে বলে, আমার বড় বোনের নাম বোধহয় শুনেছেন, তিথিয়া নাম। আমার সৎ বোন। বাচ্চাকালের কথা তো মনে নেই, বোঝা হওয়ার পর থেকে দেখতাম আমাকে মা একটু আদর করতেন না। বড় আপুকে খুব আদর করতেন, দাদুন আগলে রাখতেন। দাদুন যতদিন ছিলেন একা ছিলাম না। দাদুন মারা হওয়ার পর একদম একা হয়ে যাই। স্কুলে যাওয়ার সময় মা টিফিন বক্স হাতে তুলে দেননি, অথচ আমার সামনে আমার পছন্দের খাবার তিথি আপুকে বক্স ভর্তি করে দিতেন। বাবা যেদিন বাসায় থাকতেন শুধুমাত্র সেদিনই টিফিন জুটতো আমার। আমি না খুব অবাক হতাম, আমার মা এমন কেন? আদর করে বুকে নিয়ে ঘুমায় না, পাশে ঘুমায় না, খাইয়ে দেয় না, সাজিয়ে দেয় না। বাবা তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন, শিক্ষকতা, তার উপরে গৃহস্থলী। প্রতি বছর আমাদের জমিতে প্রচুর ধান ফলন হতো, ঢাকা চালান করা হতো, তাই বাবা ঢাকাও মাঝে মাঝে যেতেন। একদিন সারাদিন বাসায় ফিরেননি। যে বাসায় মা মায়ের মতো না, সে বাসায় ফিরতে কষ্ট হতো ভীষণ। তাই স্কুল থেকে বাসায় ফিরিনি। যখন আমার বয়স ছিল 8, সন্ধ্যা হওয়াতেই বাবা মারেন। প্রথমবার বাবা মারেন। আমার ওই একটা মানুষই ছিল ভালোবাসার, সেও মারে। সেদিন কাঁদতে কাঁদতে ভীষণ জ্বর ওঠে। জ্বরের ঘরে বাবাকে বলি মা আমাকে আদর করে না, মারে। তৃতীয় আপুকে নিয়ে থাকে। বাবা রেগে যান, মার সাথে তর্ক শুরু করেন। সেদিন আমি জানতে পারি প্রথম আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। ঘরের মা আমার সৎ মা। ক্লাস 3-তে ছিলাম তখন। সৎ মার সংজ্ঞা আমার জানা ছিল না। একজন মাকে ছোট থেকে মা ভাবার পর হুট করে যদি জানতে পারেন সে আপনার সৎ মা, কেমন লাগবে আপনার? তিতলি থেমে থেমে কাঁদছে। কান্নার দমকে শরীর কাঁপছে। সারা মুখ রক্ত আভা। নিঝুমের বুকে ভারী হয়ে আসে। তিতলির পাশ ঘেঁষে বসে। নিঝুম কিভাবে সামলাবে তিতলিকে ঠাওর করতে পারছে না। রুমাল এগিয়ে দেয়। তিতলি নাক চোখ মুছে আবার বলা শুরু করে, তবুও মেনে নিয়েছিলাম। যদি ভালোবাসে আমায়, বাসেনি, তবুও মেনে নিয়েছিলাম। মা বলেই ডেকেছি, কিন্তু 2 বছর আগে যা করলো। নিঝুম গভীর মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগ শ্রোতা সে। তিতলি কথা থামিয়ে নিঝুমের দিকে তাকায়। সেই দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণা। নিঝুম বাকিটা শোনার জন্য অধীর অপেক্ষায় আছে। তিতলি নিঃশ্বাস ফেলে বলে, পাশের পাড়ার চেয়ারম্যানের লম্পট ছেলের নাম রায়হান। সবাই বখাটে রায়হান বলেই চেনে। ক্লাস 7 থেকে আমাকে বিরক্ত করে। আমার চেয়ে 8 বছরের বড়। স্কুল থেকে ফেরার পথে নির্জন জায়গা পেলে ওড়না টেনে নিয়েছে। অনেকবার সহ্য করেছি। এক সময় মাকে বলি সব। মা পাত্তা দেয়নি। নিজের মা হলে বুক কেঁপে উঠত। মায়ের কাছে নিরাশ হয়ে বাবাকে বলি, সালিশ বসে, বিচার আসে। কয়দিন ভালোই যায়, আবার শুরু হয়। আমার জিএসসি খারাপ হয়। পদে পদে বিরক্ত হতে থাকি। দ্বিতীয়বারের মতন আবার সালিশ বসে, বিচার হয়। বাবা রেগে গিয়ে হুমকি দেন, আবার বিরক্ত করলে তিনি পুলিশের কাছে যাবেন। গ্রামে বাবার জমি সবচেয়ে বেশি ছিল, তাই দাপটও বেশি ভালোই। বাবার হুমকিতে 1 বছর বিরক্তর সম্মুখীন হইনি, কিন্তু আমার দুর্বলতা মানি। বাবা ছাড়া পাশে কেউ নেই। এসএসসি পরীক্ষার বেশ কয়েকদিন আগে বাবা ঢাকা যান। হুট করে মা একটা বেনারসি এনে পড়তে বলেন। না পড়তে মারধর করেন, জোর করে পরিয়ে দেন। শাড়ি পরানোর ঘণ্টাখানেক পর রায়হান আসে কাজে নিয়ে। আমি সব হিসাব নিকাশ মিলিয়ে নেই। রায়হানের সাথে আমার বিয়ে। আমার গতকাল রাতে মারা কাছে সে এতগুলো টাকা দেখেছি, তাও রায়হানের দেওয়া। জোর করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।
আমাকে আমার মা খেলনা ধরে নিয়েছে, যার কোনো মূল্য নয়, একদম মূল্য নেই। তিতলি রাগে হাঁপাতে থাকে। নিঝুমের শান্ত মুখোশ ভেদ করে উত্তেজনা ফুটে উঠেছে। সে প্রশ্ন করে, পরে বিয়ে হয়েছিল? না, হয়নি, আমি পালিয়েছিলাম। কিভাবে? কোথায় গিয়েছিল? বাথরুমে যাবার নাম বলে পিছনের দিয়ে বের হই। দুনিয়াদারি ভুলে শুধু দৌড়েছি। আমার এক বন্ধু ছিল, সাঞ্জু নাম। ওর বাসায় গিয়ে সাঞ্জুর পরিবারকে সব বলি। ওরা আমাকে মামার বাড়ি পৌঁছে দেয়। কপালের দুপাশের রগ টনটন করছে। নিঝুম বাম হাতে নিজের কপালের মেসেজ করে বলে, তারপর তোমার বাবা জানতে পেরেছেন? পেয়েছে। সেদিন নিজেকে বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য পালিয়েছি, আর ওই মহিলা গ্রামে ছড়িয়েছে আমি নাকি ছেলের হাত ধরে পালিয়েছি। বাবা যখন ফিরে আসে আমিও ফিরে আসি মামার সাথে। বাবা সেদিন আমাকে বিশ্বাস করলেও সমাজ করেনি। প্রতিবেশীরা দুমুখ সাপ হয় শুনেছি, কিন্তু কখনো বুঝিনি। সেদিন বুঝেছিলাম তাদের মুখে কত বিষ। লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করে 2 বছর কাটিয়েছি। আমি রাস্তায় হাঁটতে পারিনি, কেউ না কেউ খুঁচিয়ে বাজে কথা বলতোই। কোনো মেয়ে আমার সাথে মিশতো না। ওদের পরিবার থেকে কঠোর নিষেধ থাকতো, তিতলির সাথে মিশবা না। সেদিনের পর থেকে রায়ানের উত্ত্যক্ত অনেক গুণ বেড়ে যায়। কলেজে যাওয়ার পথে রাস্তায় আটকে জড়িয়ে ধরতো। কেউ না কেউ দিত না, কেউ বাধা দিত না। সবাই ভাবতো কোন ছেলের সাথে শুয়ে এসেছি, আমি এগুলোরই যোগ্য। শেষ কথাটা বলে তিতলি ফুপিয়ে কেঁদে ওঠে। নির্জন গহীন অরণ্যের মতো এই চা বাগানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, যেন পেছনের সব ক্ষত ধুয়ে মুছে যায়। নিঝুম নিজের বড় গুণটি হারিয়ে ফেলে, যেন শান্তভাবে সব সামলানো। ও কথা বলতে গিয়ে দেখে সান্ত্বনা বাণী তার গলার জোরে নেই। তিতলি কেঁদেই চলেছে, পেছনের প্রতিটি সময় জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে। নিঝুম কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। কিছু না ভেবেই তিতলির এক হাত চেপে ধরে। তিতলি কিঞ্চিত কেঁপে ওঠে, কান্নাটা থেমে যায়, রেশ রয়ে যায়, ছলছল চোখে তাকায়। নিঝুম বলে, শক্ত হও। তিতলি অন্য হাতে চোখের জল মুছে দূরে দূরে তাকায়। যত দূর চোখ যায় নিঝুমের মনে হলো তার বুক পুড়ছে, খুব করে পুড়ছে। তিতলির এলোমেলো চুল উড়ে এসে নিঝুমের চোখে মুখে ধাক্কা খাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিঝুম বলল, আমরা এখন টিলার মধ্যে আছি, আর টিলা থেকে নিচে দৌড়ে নামার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। এখন তো তুমি সেই আনন্দটা পাবে না। বলেছিলাম না শাড়ি না পরতে, পরে এসেছো, এখন মজা বোঝো। তিতলি উঠে দাঁড়ায়, নবাবী চলে বলে, তিতলি শাড়ি পরে দৌড়াতে জানে। নিঝুম ডান পাশের ভ্রু উঁচিয়ে বলে, শিওর? হার্ডলেস পার্সন, দাঁড়ান দেখাচ্ছি। তিতলি চুল খোপা করে শাড়ির আঁচল কোমরে গুজতেই পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়। নিঝুম দ্রুত চোখ সরিয়ে নেয়। তিতলি দুহাত প্রজাপতির ডানার মতো মেলে টিলার উপর থেকে নিচের নামার জন্য দৌড় দেয়। পেছনে নিঝুম আসে। সেকেন্ড দুয়েক পার হতেই তিতলি চেঁচিয়ে ওঠে। ডাক্তার, আমি থামতে পারছি না। নিঝুম ভয় পেয়ে যায়। তিতলি উল্টে যেতে পারে যেভাবে দৌড়চ্ছে, আবার কন্ট্রোল হারিয়ে ফেলছে। নিঝুম দ্রুত দৌড়ে নিচের দিকে আসে। তিতলি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উপর থেকে নিচে দৌড়ে আসলে দৌড়ের গতি মাঝে মাঝে কন্ট্রোলের বাইরে চলে যায়। তিতলি যখনই মনে হলো সে এখনই উল্টে যাবে, তখনই ঝড়ের গতিতে নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়। তিতলি দৌড়ে নিঝুমের বুকে পড়ে। নিঝুম দুহাতে জড়িয়ে ধরে ঘুরে দাঁড়ায়। আরেকটু হলে নিঝুম তিতলিকে নিয়ে উল্টে যেত। তিতলির যখন হুঁশ আসে টের পায় কারো বুকের সাথে মিশে আছে সে, এবং তার পায়ের নিচে মাটি নেই। হৃদস্পন্দন বেড়ে যায়। সম্মোহিতের মতো মুখ তুলে তাকায়। নিঝুমের থুতনিতে তিতলির ঠোঁট লাগতেই নিঝুমের হৃৎপিণ্ড একটিবারের জন্য থমকে যায়। তিতলির হৃৎপিণ্ড তীরের বেগে ছুটতে থাকে। কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধুকপুক আর এলোমেলো নিঃশ্বাস। নিঝুমই পরিস্থিতি অনুকূলে আনতে বলে, তোমার মতো পাগলি আর একটাও দেখিনি। কি হতে পারতো এখন? ওরা আরো অনেকটা দূরে হেঁটে আসে। চা বাগানের ঠিক মধ্যিখানের সমতল জায়গা জুড়ে ছোট ছোট পাকা ঘর রয়েছে, সাথে ছোট টং দোকান 2-3টে। দোকানের সামনের বাঁশের বেঞ্চি পাতা,
নিঝুম তিতলিকে অফার দেয়। চা খাবে তিতলি? তিতলি মাথা নাড়িয়ে বলল। অবশ্যই। বেঞ্চিতে দুজন পাশাপাশি বসে। নিঝুম একটা বাচ্চা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলল। তাদের সামনেই একটি গ্রুপ এসে বসে আড্ডা দিচ্ছে। সম্ভবত এরা স্কুলের ছেলেমেয়ে হবে, একসাথে ঘুরতে এসেছে। তিতলি গ্রুপটির দিকে তাকাতেই একটি মেয়ে ইশারায় বোঝায় দুজনকে খুব মানিয়েছে। তিতলি হেসে ফেলে। নিঝুম অবাক হওয়ার ভান করে বলল। হাসছো যে? তিতলি অন্যদিকে ফিরে জবাব দেয়। এমনি। অন্যদিকে তিতলি মুখ করে থাকলেও নিঝুম বুঝতে পারে তিতলি হাসছে। কেন হাসছে? অদ্ভুত তো। নিঝুম নিজেকে খুঁটিয়ে দেখে হাস্যকর কিছু আছে নাকি না নেই। শ্যাম রঙের ছেলেটি 2 কাপ রং চা দিয়ে যায়। অবশ্য কাপ বলা যায় না, সিলেটের ছোট্ট গ্লাস। নিঝুম চায়ে চুমুক দিয়ে বলল। তিতলি, ভবিষ্যতে যা হতে যাও এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে। মনে রাখবে, নিজের অস্তিত্ব পৃথিবীর বুকে ধরে রাখা তোমারই দায়িত্ব। তিতলি অন্যদিকে তাকিয়ে হাসে আর ভাবে। সেই প্রথম দেখা থেকে আমার অস্তিত্ব আপনার দখলে, সেটা কি আপনি বোঝেন না? নিঝুম তিতলির জবাব না পেয়ে জিজ্ঞাসা করলো। রেজাল্ট কি ছিল তোমার? তিতলি চায়ে চুমুক দিয়ে জবাব দেয়। জিপিএ 5। সাবজেক্ট? আর্টস। অনার্স না ডিগ্রি করার ইচ্ছে? আর্টস, ইংলিশ নিয়ে। পাশাপাশি বিয়েটা হলে বেশ ভালো হয়। নিঝুম হাসলো। তিতলির দিকে সরাসরি তাকায়। তিতলিও তাকায়। নিঝুম বলে। বিয়েটা কি সত্যিই তোমার ফিউচার প্ল্যান? তিতলি চায়ে চুমুক দিয়ে স্বাভাবিকভাবেই বলে। মিথ্যে বলতে যাব কেন? নিঝুম অনেকটা জোরেই হাঁপ ছেড়ে বলল। সিলেট না কুমিল্লা বিয়ে করতে চাও? সিলেট ভালো লেগেছে। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো। এরপর তিতলির হাতে দিয়ে বলল। এখানে আমার অবিবাহিত বন্ধুদের ছবি আছে, তুমি চুজ করতে পারো। তিতলি সরু চোখে তাকায়। এরপর মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে। করলাম না বিয়ে, আজীবন একাই থাকবো। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। গ্রুপটি চলে গেছে। চারপাশ প্রায় খালি। তিতলি, একটা গান ধরো তো। হাদিয়া কি দিবেন? নিঝুম তাকায়। যতটা সহজ সরল ভেবেছিল তিতলিকে, ততটা তিতলি নয় আসলে। কি চাও? আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিন। তিতলি নিঝুমকে জব্দ করে নিনজার টেকনিকে জানতে চাইছে নিঝুমের সাথে কারো প্রেম আছে নাকি। নিঝুম ভারী অবাক হয়ে বলল। বড় ভাইকে বলছো গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করে দিতে? সাহস তো কম না। আপনি আমার কোন জন্মের ভাই? তিতলি জবাব না দিয়ে নিঝুম প্রশ্ন করে। তুমি জানো আমি তোমার কত বড়? তোমার 18 বছর বয়স হলে আমি তোমার 10 বছর সিনিয়র। তিতলি লুকিয়ে চাপা হাসে। এরপর নিঝুমের দিকে তাকিয়ে বলে। বাঘ তো আর না। নিঝুম ভারী অবাক হয়। মেয়ের মুখে একদম খই ফুটেছে যেন। আমার গার্লফ্রেন্ড নেই। তিতলি চমকে তাকায়। পাজরে পাজরে কাঁপন ধরে। খুশিতে অন্যদিকে ফিরে হাসে। চোখে জল চিকচিক করে ওঠে। সে ভাবে, তাহলে আপনি শুধু আমারই ডাক্তার। তিতলি উঠে দাঁড়ায়। মৃদু হাওয়া বইছে। নিঝুম চশমাটা ঠিক করে নেয়। কান খাড়া করে রাখে তিতলির গান শোনার জন্য। তিতলি গায়। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই,
তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তিতলির গান শেষ হতেই হাতের তালির আওয়াজ শোনা যায়। সে চোখ খুলে পিছন ফিরে তাকায়। নিঝুম সহ ছোট ছোট বাচ্চারা হাতের তালি দিচ্ছে। এখন এরা এসে ভিড় করেছে তিতলি বোঝেনি একদম। প্রায় সবগুলো বাচ্চার রং কালো। তিতলি বাচ্চাদের সাথে ভাব জমায়। নিঝুম ক্যামেরা তাক করে তিতলি সহ বাচ্চাদের ক্লিক করতে করতে থাকে বিরামহীনভাবে। ফোন বেজে ওঠে। আঞ্জুমান কল করেছেন। নিঝুম রিসিভ করে। বলো আম্মু। তোরা এখন কই? চা বাগান। বাসায় ফিরবি কেমনে আব্বা? অম্বরখানায় অনেক ভেজাল চলছে। বিএনপি আওয়ামী লীগের 2 জন মারাও গেছে, টিভিতে দেখাচ্ছে। দিন অনেক বাকি, থেমে যাবে। ফোন নির্জন কেড়ে নেয়। নিঝুমকে বলে, বিকেলে তোকে কল করব। আমি বললে মুখ হবি, নয়তো রাত কাটিয়ে দিবি কোথাও। রিক্স খুব একটা দিয়ে আসা। মেজর সিরাজ খুন হয়েছে। নিঝুম উদ্বেগ হয়ে বলল, কি সাংঘাতিক। ওইদিকের অবস্থা ভালো না, তিতলির জন্যই আম্মু চিন্তা করছে বেশি। হবেই, একা হলে রিস্ক নিতাম। আচ্ছা, কল দিয়ে আমাকে আপডেট জানাস। আচ্ছা, সাবধানে থাকবি। ফোন রেখে নিঝুম বিরক্তিতে চোখ ছোট করে ফেলে। নিজের রুম ছাড়া কোথাও থাকা তার জন্য অনেক বড় ত্যাগ। বাড়ি হলেও মারা যেত। চোখের চশমা চোখ থেকে সরে এসেছে। নিঝুম যত্ন করে চশমা চোখে নিয়ে আসে। এরপর তিতলিকে ডাকে। তিতলি। নেড়া মাথার একটা বাচ্চাকে তিতলি কাতুকুতু দিচ্ছিল। নিঝুমের ডাকে ফিরিয়ে তাকায়। কিছু বললেন? এখানে তো অনেকক্ষণ হলো, সামনে চলো। তিতলি বাচ্চাগুলোকে টাটা দিয়ে নিঝুমের পাশে এসে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছু সময় পর তিতলি হোঁচট খাচ্ছে। নিঝুম একবারও ধরার জন্য হাত বাড়ায়নি। সে মনোযোগ দিয়ে ছবি তোলাতে মগ্ন। তিতলি ডাকে। এই যে। নিঝুম তাকাতে তিতলি বলে, 6 বার হোঁচট খেয়েছি, একবারও ধরেননি কেন? পড়ে তো যাওনি। যদি যেতাম? পড়ে যাওয়ার মতো হোঁচট খেলে অবশ্যই ধরার চেষ্টা করব। এই যে 6 বার হোঁচট খেয়েছো, এটা তো তোমার শাড়ির জন্যই, আর তুমিও নিজেকে সামলে নিয়েছো। তিতলির চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে পড়ে। নিঝুম প্রশ্ন করে, দাঁড়ালে কেন? তিতলি অভিযোগ করে। আপনি মেয়েদের মতন এত কথা বলেন কেন? নিঝুম হাসে, দীর্ঘ সেই হাসি। তিতলির ঘোর লাগে। নিঝুম চমৎকার করে বলে, যাক, কেউ তো বললো আমি এত কথা বলি। কথা আর বাড়েনি। দুজন আবারও পাশাপাশি হাঁটতে থাকে। নিঝুম যেন হুট করে অনুভব করে তার ভেতরে উষ্ণ কোমল পেলব অনুভূতির সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। প্রকৃতির জন্য নাকি অন্য কিছু বা অন্য কেউ, জানা নেই। নিঝুম একটু এগিয়ে যায়। তিতলি বেকুল চোখে তাকিয়ে থাকে নিঝুম পানে। ব্লু শার্ট, সাথে জিন্স পরা, পায়ে লেদার লোফার,
গলায় ঝোলানো ক্যামেরা, আর চোখে সবসময় চশমা। কয়েকদিনে নিঝুমের প্রতিটি পছন্দ মুখস্থ হয়ে গেছে তিতলির। নিঝুম ঘুরে তাকায়, দেখে তিতলি নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তিতলি, তিতলি যেন চমকে উঠল। নিঝুম বলল, কি হয়েছে? তিতলি নিজেকে ধাতস্থ করে বলল, কিছু না। বেশ কিছুক্ষণ পর তিতলি বলল, চলুন না টিলাটার উপর উঠি। শাড়ি পরেছ, উঠতে পারবে না। পারবো। তিতলি, তেরামি করো না। তিতলি অনুরোধ করে বলল। প্লিজ ডাক্তার, প্লিজ। নিঝুম তিতলির ডক্টর ডাক্তার কিছু একটা পায়, কি সেটা জানে না সে, তবে কিছু একটা যেন আছে। টিলার দিকে পা বাড়িয়ে নিঝুম প্রশ্ন করল, ভাইয়া ডাক ছেড়ে ডক্টর ডাকা কেন শুরু করলে? আপনার তো দুটো বোন আছে ভাইয়া ডাকার জন্য, তবু আরো বোন বানানোর শখ। আমি একবারও সেটা পড়েছি? বোঝা যায়। মেয়েরা সব সময় এক লাইন বেশি বোঝে। আপনি খুব ঝগড়াটে। কোন যুক্তিতে মনে হলো? আমি আর আপনার সাথে কথাই বলবো না। নিঝুম হাসে, বেশ কিছুক্ষণ হেসেই গেল। দুজন অনেক উপরে উঠে আসে। নিঝুম তিতলির চেয়ে অনেকটা দূরে। তিতলির শাড়ি একবার লজ্জাপতি গাছে লাগে, তো আরেকবার কাঁটাযুক্ত গুল্মলতায়। এই যে দাঁড়ান। নিঝুম হাঁটা থামিয়ে তিতলির জন্য অপেক্ষা করে। নিঝুম 3 হাত উঁচু জায়গায়। তিতলি নিচে এসে দাঁড়াতেই নিঝুম বলল, বলেছিলাম শাড়ি পরে উঠতে পারবে না, শোনোনি তো? এত বকাবকি কেন করেন আপনি? একটু হাতটা বাড়ান, নয়তো উঠতে পারবো না। নিঝুম হাত বাড়িয়ে বলে, মেয়েরা সব সময় ছেলেদের উপর নির্ভরশীল। নাও, হাত ধরো। তিতলি নিঝুমের হাত ধরার জন্য হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, ধরলাম না আপনার হাত, আমি একাই উঠতে পারি। নিঝুম কিঞ্চিত ভ্রু বাঁকায়, বলল, শাড়ি পরে এই জায়গায় ওঠা সম্ভব না, জেদ করো না, হাত ধরো। তিতলি দৃঢ় কণ্ঠে বলল। আমি পারবো, আপনি সরুন। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে সরে দাঁড়ায়। তিতলি চুল হাত খোপা করে, শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। এরপর দুহাতে শাড়ি ধরে পায়ের গোড়ালির উপরে তুলে কোমরে কুচে। নিঝুম চোখ অস্থির রেখে অন্যদিকে ফিরে। তিতলি মাটিতে দুহাত রাখে, এরপর দুহাতে ভর দিয়ে উপরে উঠে আসে। হাত থেকে বালু ঝরতে ঝরতে গর্ব করে নিঝুমকে বলল। মেয়েরা কখনোই ছেলেদের উপর নির্ভরশীল না। নিঝুম তিতলির দিকে তাকায়। ওর পুরো শরীরে মাটি লেগে একাকার, তার উপর ভেজা মাটি। ময়লা হাতে কপালের ঘাম মুছে তিতলি, ফলে মুখেও লেগে যায়। নিঝুম জোরে হেসে ওঠে। এই হাসি নিঃশব্দ নয়, চারপাশ কেঁপে কেঁপে উঠছে হাসির দমকে। তিতলি বিস্ময় নিয়ে চেয়ে থাকে। ও ভাবতেই পারেনি নিঝুম জোরে হাসতে পারে। নিঝুম হাসি থামিয়ে তিতলির কাছে এসে বলল। মেয়েরা কখনোই ছেলেদের ছাড়া সম্পূর্ণ নয়। তিতলি মনে মনে আওড়ায়। সত্যি সত্যি, আমি আপনি ছাড়াই অসম্পূর্ণ। তিতলি সাড়া না পেয়ে নিঝুম হাতে তুড়ি বাজিয়ে বলল। কি? তিতলি খুব সরল গলায় বলল, কিছু না। নিঝুম তিতলির শাড়ির দিকে চোখ রেখে বলল। শাড়িতে তো কাদা লাগিয়েছ। তিতলি নিজের দিকে তাকায়। আসলেই তো। সে এক পায়ে পিছু হটে। নিঝুম মৃদু চিৎকার করে উঠল। পরে যা। বলতে বলতে তিতলি পড়ে নিচ্ছিল। নিঝুম ডান হাত ধরে ফেলে শক্ত করে। তিতলি ভেবেছিল পড়ে গেছে সে, চোখ খিচে রাখে। যখন মনে হলো সে ঝুলে আছে, চোখ খোলে। নিঝুম এক হাতে ধরে রেখেছে, চোখ দেখে ঠোঁটে হাসি ফোটে। নিঝুম টেনে তুলতে গেলেই তিতলি আর্তনাদ করে উঠল। নিঝুম তিতলির পায়ের দিকে তাকিয়ে দেখে তিতলির এক পা ছোট একটা গর্তে অস্বাভাবিকভাবে পড়েছে। নিঝুম তিতলির পা গর্ত থেকে বের করে। তিতলি আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। নিঝুম তিতলির পা হাতে নিয়ে দেখে পা লাল হয়ে গেছে, মচকে গিয়েছে হয়তো। নিঝুম বলল। হাঁটার শক্তি আছে? তিতলি কাঁদছে, চোখ বেয়ে পানি পড়ছে। সেন্সিটিভ ত্বক হওয়াতে ব্যথা করছে খুব। নিঝুম আবারও বলে। তিতলি, এখন আমার সম্ভব নয়। আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে এসেছি, আর একটু পথ বাকি, তাহলেই আমরা চড়ে পৌঁছে যাবো। একটু কষ্ট করে আসতে পারবে না? তিতলি মাথা নাড়িয়ে না করে। নিঝুম কয়েক সেকেন্ড ভাবে, এরপর তিতলিকে পাজা কোলে তুলে নিতে নিতে বলল। আমি আমার 28 বছরের জীবনে একদিনে এত সমস্যার মুখোমুখি কখনোই হইনি।
তিতলির ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগে। যখন বোঝে তখন সে অবাকের চরম পর্যায়ে। পিল উঠল চমকে। নিঝুমের বিরক্তি নিয়ে বলা কথাটি কান অবধি আসেনি। তার দৃষ্টি নিঝুমের উপর থমকে গেল। নাকের পাটা লজ্জায় লাল হয়ে যায়, সেই সাথে বুকে ঝিরঝির কাঁপন। নিঝুম বুঝতে পারে তিতলি তার দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। বুঝেও নিঝুমের একটুও অস্বস্তি হচ্ছে না, বরং মোহময় অনুভূতি অনুভব হচ্ছে। তিতলি চোখ বুঝে মনে মনে আওড়ায়। স্বর্গের সুখের চেয়েও কি বেশি? তোমার ওজন কত? নিঝুমের কণ্ঠ শুনে তিতলির চোখ খুলে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে। কেন? কি দরকার? তিতলির প্রশ্নে আগ্রহ করে নিঝুম বলল, 50 না 52? তিতলি অন্যদিকে ফিরে বলে। 54। নিঝুম মৃদু হেসে বলে। আমি আর একটু বেশি ভেবেছিলাম। বললেন তো কম। মেয়েদের বয়স আর ওজন কম করে বলে খুশি হয়, সেই জন্য। আপনি খুব খারাপ, কষ্ট হলে নামিয়ে দিন। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা আসলে এক লাইন বেশি বোঝে।